number 1, Yes, sir. 2, Sir. 3. Roll number 3, Tanvir Mathur. 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7. Roll number 7, 8, Yes, sir. 9, Yes, sir. 10, 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15. Roll number 15, Hassanul Habib. 16, Tuhin Islam. 17, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, Nahid Ahmed. 22, Khalid Hussain. 24, Yes, sir. 25, Yes, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Present, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Sir. 35, Yes, sir. 36, Permanent absent. 36, 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, Yes, sir. 44, Yes, sir. 45, 45, 46, Yes, sir. 47, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 12, 19, Yes, sir. 15, 22, 15 series 22, Robin. Sir, 17 roll 3. তুমি কি এখন ঢুকলে? হ্যাঁ, দেরিতে ঢুকেছ? কথা বলো। Yes, sir. পরে যারা ঢুকলে আমি আলাদাভাবে মার্ক করে রাখলাম, সামনের দিন থেকে ঠিক টাইমে ঢুকবা। স্যার রুল 16 স্যার। এখন ঢুকেছ? জি স্যার, ওই যে ঢুকতে সমস্যা করতেছিল স্যার, আমার জুমে একটু প্রবলেম হয়েছে, মানে পাসওয়ার্ড এগুলো কপি করে তারপর ঢুকতে হচ্ছে স্যার। স্যার Sir. Sir, 26. লেকচার শোনো। আমরা গতকালকে পি টাইপ অক্সাইড দেখছিলাম, সামারিতে এরকম এসেছিলাম। পি টাইপ অক্সাইডের একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল, নিকেল অক্সাইড। নিকেল অক্সাইড এর বৈশিষ্ট্য কি ছিল? পি টাইপ অক্সাইডের ক্যাটায়ন ভ্যাকান্ট সাইটস, ক্যাটায়ন ভ্যাকান্ট সাইট। আর কি ছিল? আর কি ছিল? মেটাল ডিফিসিয়েন্ট, মেটাল ডিফিসিয়েন্ট এরকম ছিল। সেখানে আমরা দেখলাম এখানে নিকেলের ভ্যালেন্স ছিল 2, নিকেল থেকে যখন লোয়ার ভ্যালেন্স দেওয়া হয়েছিল লিথিয়াম, যার ভ্যালেন্স হচ্ছে 1, তখন আমরা এইরকম কনক্লুশন পেয়েছিলাম যে ভ্যাকান্ট সাইটস কমে যায়, রিডিউসড। ভ্যাকান্ট সাইট কমে যাওয়া মানে অক্সিডেশন কমে আসে। সো আমরা বলতে পারি লিথিয়াম ডোপ নিকেল অক্সাইড এক্সিবিটস এ স্লোয়ার গ্রোথ রেট। লিথিয়াম ডোপ নিকেল অক্সাইডকে সিম্বলিক্যালি এরকম লেখা হয়। আর উল্টাটা, তার মানে নিকেল থেকে যদি হায়ার ভ্যালেন্স কিছু নেওয়া হয়, সেটা ছিল ক্রোমিয়াম, যার ভ্যালেন্স হচ্ছে 3। তাহলে উল্টাটা ঘটে, ভ্যাকান্ট সাইট আর ইনক্রিজড, অক্সিডেশন ইজ এনহান্সড,
আর chromium dot nickel oxide oxidizes more rapidly than pure nickel. So chromium dot nickel oxide কে সিম্বলিক্যালি এরকম লেখা হয়। এই পর্যন্তই আমাদের গতকালকের লেকচার ছিল। এই যে দুটো কনক্লুশন, লিথিয়াম ডোপিং করলে আর ক্রোমিয়াম ডোপিং করলে কি হয়, এই কনক্লুশন দুটো ইন্টারেস্টিং। দেখো, লিথিয়াম নিজে কি? লিথিয়াম নিজে হচ্ছে লিনিয়ার ল ফলো করে। আমরা তিনটা ল পড়েছিলাম কাইনেটিক্সে, অক্সিডেশন কাইনেটিক্সে। একটা লিনিয়ার ল, একটা প্যারাবোলিক ল, আর একটা হচ্ছে লগারিদমিক ল। বেস ডিজায়ার্ড ওয়ান হচ্ছে লগারিদমিক ল, আর বেস আনডিজায়ার্ড হচ্ছে লিনিয়ার ল। লিনিয়ার ল মানে হচ্ছে খুব হাই রেটে কারেকশন হয়, কোনো প্রোটেকশন দিতে পারে না। লিনিয়ার লিথিয়াম হচ্ছে সেই রকম। লিথিয়ামের নিজের যদি কারেকশন বিহেভিয়ার দেখি, তাহলে হচ্ছে কি লিথিয়ামের নিজের কারেকশন বিহেভিয়ার হচ্ছে এদিকে ওয়াই, এদিকে ভার্সেস টি। ওয়াই মানে স্কেল থিকনেস, আর টি মানে টাইম। লিথিয়াম এরকম একটা কার্ভ শো করে, মানে খুব র্যাপিডলি সে নিজে অক্সিডেশন হয়ে যায়। যে নিজের প্রোটেকশন দিতে পারে না, খুব লিনিয়ার ল ফলো করে খুব দ্রুত বেগে অক্সিডেশন হয়, সেই লিথিয়ামকে যখনই অল্প পরিমাণ লিথিয়াম নিকেলের ভিতরে ডোপিং করা হচ্ছে, তখন নিকেলের অক্সিডেশন রেজিস্ট্যান্সকে সে বাড়িয়ে দিচ্ছে। দেখো কনক্লুশনটা কত ইন্টারেস্টিং। লিথিয়াম ইমপ্রুভস অক্সিডেশন রেজিস্ট্যান্স অফ নিকেল when added in small amounts. আর উপরে বলা হচ্ছে লিথিয়াম has virtually no resistance to oxidation. সে লিনিয়ার ল ফলো করে, তার নিজের কোনো অক্সিডেশন রেজিস্ট্যান্স নেই, কিন্তু অল্প পরিমাণ যখন নিকেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তখন নিকেলের অক্সিজেন রেজিস্ট্যান্সকে সে ইমপ্রুভ করে। খুব ইন্টারেস্টিং, খুব পরোপকারী লিথিয়াম। হয়রাস অন্যটা ওই একই রকম ইন্টারেস্টিং। ক্রোমিয়াম কি? ক্রোমিয়াম আমরা জানি, ক্রোমিয়াম কি হয়, কোনো কিছুর ভিতরে কি হয়, ক্রোমিয়াম অক্সাইড ফর্ম করে। Cr2O3 SS এর ভিতরে ক্রোমিয়াম থাকলে ক্রোমিয়াম অক্সাইড ফর্ম করা হয়। সো ক্রোমিয়াম invariably presents in oxidation resistance alloys. অন্যান্য অক্সিডেশন রেজিস্ট্যান্স, অন্যান্য অ্যালয়ের ভিতরে ক্রোমিয়াম দিলে, ফেরাস অ্যালয়ের ভিতরে 10 বা 12% এর বেশি ক্রোমিয়াম দিলে ওইটাকে SS হয়ে যায়, তার অক্সিডেশন রেজিস্ট্যান্স খুব ড্রাস্টিক্যালি ইমপ্রুভ করে যায়। হ্যাঁ, কিন্তু সেই ক্রোমিয়াম যখন অল্প পরিমাণে নিকেলের ভিতর দেওয়া হচ্ছে, সে নিকেলের অক্সিডেশন রেজিস্ট্যান্সকে ডিটোরিয়েট করছে। সো এই লিথিয়াম হচ্ছে পরোপকারী, আর ক্রোমিয়াম দেখা যাচ্ছে অন্যকে নিকেলকে ক্ষতি করে। একটাকে উপকার করে, যখন বেশি পরিমাণ দেওয়া হয় তখন উপকার করে, কিন্তু অল্প পরিমাণ দিলে নিকেলের ভিতরে নিকেলের কারেকশন রেজিস্ট্যান্সকে আরো ডিটোরিয়েট করে দেয়। স্যার, দুটো ইন্টারেস্টিং। হ্যাঁ বলো। এটা তো শুধুমাত্র ডোপিং এর জন্যই, যখন স্মল অ্যামাউন্ট নাকি? রাইট, এই যে উপরে বলা আছে স্মল অ্যামাউন্ট, মানে অ্যালোয়িং বা পার্সেন্ট বেড়ে গেলে তখন তো লিনিয়ার ল ফলো করতো। তখন হ্যাঁ হ্যাঁ তাই এক্ষেত্রেও তাই। যখন আমি 10% এর উপরে দিচ্ছি স্টিলের ভিতরে, তখন কি হচ্ছে, সে ক্রোমিয়াম অক্সাইড ফর্ম করছে, তার মানে সে প্রোটেকশন দিচ্ছে, কিন্তু অল্প পরিমাণে স্মল, সব জায়গায় স্মল লেখা আছে। স্মল অ্যামাউন্ট, স্মল এডিশন ইন নিকেল ডিটারস অক্সিডেশন রেজিস্ট্যান্স। বেশি দিলে একরকম, কম দিলে আরেক রকম। এটা হচ্ছে ইন্টারেস্টিং। এখানে কোশ্চেন আছে পরীক্ষায়, যেমন শুধু এইটুকু দিয়ে দেয়, শুধু এই দুটো সেন্টেন্স দিয়ে দেওয়া হয় কি, লিথিয়াম হ্যাজ ভার্চুয়ালি নো রেজিস্ট্যান্স টু অক্সিডেশন, বাট লিনিয়ার ল আর বলা হলো না, বাট লিথিয়াম ইমপ্রুভস অক্সিডেশন রেজিস্ট্যান্স অফ নিকেল when added in small amounts. Explain with necessary figures and diagrams. তখন তোমাকে দুইটা ফিগার দিতে হবে, একটা নো ডোপিং ফিগার আর একটা লিথিয়াম দিয়ে ডোপিং করা ফিগার। আবার কোন ক্ষেত্রে শুধু এইটুকু দিয়ে এটাকে বলা হয় explain with necessary diagram or justify with necessary diagram and figure। সেক্ষেত্রে দুইটা ফিগার দিতে হবে, একটা নো ডোপিং ফিগার আর একটা ক্রোমিয়াম দিলে যে ভ্যাকান্ট সাইড বেড়ে যাচ্ছে, কারেকশন এনহান্স হচ্ছে, সেটা দিতে হবে। আবার অনেক সময় এই দুইটাই দেওয়া থাকে একসঙ্গে, দুটো স্টেটমেন্টে দিয়ে বলা হয়, বেশি মার্কস দেওয়া হয়। হ্যাঁ, বলা হয় যে জাস্টিফাই উইথ নেসেসারি ফিগারস এন্ড ডায়াগ্রাম। সেই ক্ষেত্রে কয়টা ফিগার দিতে হবে? একটা বা তিনটা স্যার, তিনটা দিলেই তো হয়। অন্য কেউ কিছু বলবে? তিনটা ফিগার, হ্যাঁ তিনটা ফিগার, একটা নো ডোপিং, একটা লিথিয়াম ডোপিং, আর একটা হচ্ছে ক্রোমিয়াম ডোপিং। হ্যাঁ, কৌশিক কি কিছু বলতে চাচ্ছিলে? জি স্যার, মানে লিথিয়াম যখন আমরা নিব তখন কি স্যার
লিনিয়ার যে লটা আছে ওটাও কি দেখানো লাগবে? না, তা দেখাবো না, ওটা দেখানো লাগবে না। শুধু এইটুকু প্রুফ করবো, এটা আমরা জানি ধরে, এটা আমরা জানি ধরে। জি স্যার। এখানেও এটা যখন হবে এটাকে আমরা জানি ধরে নিই। আমি শুধু প্রুফ করবো এইটা। হ্যাঁ, ঠিক আছে। ওই যে প্রথম কোশ্চেনটা বলছিলেন তো, ওই যে ওই প্রথম লাইনটা দিয়ে পরে ওটা বলছে, আচ্ছা আমি বুঝতে পারছি এখন যে ওটা হ্যাঁ, জানি হিসেবে ধরে ওটা নিছি। জানি হিসেবে ধরা হবে। জি স্যার। নেক্সট, এন টাইপ সেমিকন্ডাক্টর। সো পি টাইপ সেমিকন্ডাক্টরে যেটা দেখেছিলাম মেটাল ডেফিসিয়েন্ট, এন টাইপ সেমিকন্ডাক্টর হবে মেটাল এক্সেস, আর ওখানে ছিল ক্যাটায়ন ভ্যাকান্ট সাইট, এখানে হবে অ্যানায়ন ভ্যাকান্ট সাইট। সো তার একটা এক্সাম্পল এন টাইপের হচ্ছে জিরকনিয়াম অক্সাইড। সো জিরকনিয়াম অক্সাইডে কি অক্সিজেনের ভ্যালেন্স হচ্ছে 2, আমরা জানি এটা, তাহলে জিরকনিয়ামের ভ্যালেন্স হচ্ছে 4, এবং প্রতি একটা জিরকনিয়ামের সাথে 2টা অক্সিজেন। আমরা দেখি তার ইলেকট্রনিক এই আয়নিক বিন্যাসটা দেখি অক্সাইড, জিরকনিয়াম অক্সাইড এই স্কেল ফর্মের, কিভাবে স্কেলটা ফর্মেশন হয় তার অ্যানালাইসিসটা দেখি, ডায়াগ্রামটা দেখি। সো নো ডোপিং, এই যে জিরকনিয়াম অক্সাইড হচ্ছে এরকম। হ্যাঁ, দেখো জিরকনিয়াম একটা জিরকনিয়ামের পরে ZrO2, একটা জিরকনিয়াম 4 যোজি, তারপরে দুটো অক্সিজেন, আবার একটা জিরকনিয়াম 4 যোজি, তারপরে দুটো অক্সিজেন। সো ZrO2 এইভাবে, এবং এইটা মিলে এই দুটো O2 আর একটা Zr প্লাস, এইটা মিলে একটা ইউনিট, এবং যেখানে চার্জ ব্যালেন্স হয়ে আছে। যখন ডোপিং আমরা করছি না, আমরা স্টয়চিওমেট্রিকে কোনো সময় পাই না, গতকালকেই বলেছি 1000 অ্যানালাইসিস করলে জিরকনিয়াম অক্সাইডের স্কেল অলমোস্ট 1000ই আমরা পাবো ডিফেক্টিভ। ডিফেক্টটা কেমন থাকে বলা হয়েছে যে অ্যানায়ন ভ্যাকান্ট সাইট থাকে, অ্যানায়নের জায়গায় খালি থাকে। দেখো অ্যানায়নের জায়গায় একটা খালি দেখানো হচ্ছে, এখানে কি থাকার কথা ছিল, অক্সিজেন থাকার কথা ছিল, সেটা নাই, খালি ভ্যাকান্ট সাইট। দুটো অক্সিজেন থাকা মানে 2টা নেগেটিভ চার্জ থাকার কথা ছিল, 2টা নেগেটিভ চার্জ সরে গেছে। তাহলে ওটাকে ব্যালেন্স করার জন্য এখানে ব্যালেন্স হয়, এন টাইপে ব্যালেন্স হচ্ছে এই ইলেকট্রন থাকে, এক্সট্রা ইলেকট্রন থাকে। সো এই একটা ইলেকট্রন নেগেটিভ, একটা ইলেকট্রন নেগেটিভ। সো ওই যে 2টা নেগেটিভ চার্জ নাই, পরিবর্তে অ্যাডিশনালি 2 জায়গায় 2টি ইলেকট্রন আছে। সো ব্যালেন্স। সো এইটা হচ্ছে তোমার নো ডোপিং কন্ডিশন, এইটা দেখানো হয়েছে, একটা ভ্যাকান্ট সাইট দেখানো হচ্ছে। এরকম থাউজেন্ডস অফ ভ্যাকান্ট সাইট থাকে, 1000 ভ্যাকান্ট সাইট থাকলে 2000 ইলেকট্রন থাকে। এইবারে যখন আমরা আগের মতো প্রথমটা লোয়ার ভ্যালেন্স ক্যালসিয়াম দিয়ে ডোপিং করবো, লোয়ার ভ্যালেন্স ক্যালসিয়াম, কারণ জিরকনিয়ামের যোজনী হচ্ছে 4, তার থেকে লোয়ার ভ্যালেন্স 2 দিয়ে আমরা ডোপিং করছি আগের দিনের। তা আবারও আমরা নো ডোপিং একটা কন্ডিশন দেখিয়েছি, যে এখানে কি অক্সিজেন থাকার কথা ছিল, অ্যানায়ন ভ্যাকান্ট সাইট, অক্সিজেন সরে গেছে, 2টা নেগেটিভ সাইড, নেগেটিভ আয়ন সরে গেছে। তো ওইটাকে ব্যালেন্স করার জন্য 2টা ইলেকট্রন আছে। সো ইলেকট্রনিক্যালি সেটা ব্যালেন্সড, আয়নিক্যালি সেটা ব্যালেন্সড। এইবারে আমরা দেখি ক্যালসিয়াম যখন দিচ্ছি, ক্যালসিয়াম তাহলে কোথায় যাবে, যেহেতু এটা মেটাল, পজিটিভ মেটাল, সো পজিটিভ মেটালকে রিপ্লেস করে যাবে, তার মানে যেখানে জিরকনিয়াম আছে তাকে সে রিপ্লেস করবে। দেখো কোথায় রিপ্লেস করেছে, এই যে এখানে একটা জিরকনিয়াম থাকার কথা ছিল, এই দুটো অক্সিজেনের আর এই দুটো অক্সিজেনের মাঝখানে একটা জিরকনিয়াম, জিরকনিয়ামকে সরিয়ে দিয়ে যেহেতু ক্যালসিয়াম দিয়ে ডোপিং করেছি, ক্যালসিয়াম ওখানে চলে এসছে। তাহলে থাকার কথা ছিল এখানে Zr4+, হয়ে গেল Zr2+, Ca2+, তার মানে 2টা পজিটিভ আয়ন কমে গেল। 2টা পজিটিভ আয়ন কমে গেলে তাহলে ব্যালেন্স করতে গেলে 2টা নেগেটিভ আয়নও কমতে হবে। দেখো কি হলো, এখানে একটা কি থাকার কথা ছিল, অক্সিজেন থাকার কথা ছিল, সেই অক্সিজেন সাইনটা নেই, না থাকার কারণে 2টা নেগেটিভ সাইন চলে গেল, এখানেও 2টা পজিটিভ সাইন চলে গেল, এখানেও 2টা নেগেটিভ সাইন চলে গেল। সো ব্যালেন্সড হয়ে গেল। রেজাল্টেন্ট কি হলো, এখানে একটা ভ্যাকান্ট সাইট চলে, এখানে জিরকনিয়াম থাকার কথা ছিল, 2টা অক্সিজেনের পাশে একটা জিরকনিয়াম থাকার কথা ছিল, জিরকনিয়াম সরে গেল, ক্যালসিয়াম আসলো, তার মানে 2টা পজিটিভ সাইন চলে গেল। তাকে ব্যালেন্স হলো কিভাবে, এই যে এখানে একটা অক্সিজেন থাকার কথা ছিল, সো 2টা নেগেটিভ সাইন চলে গেল, 2টা পজিটিভ সাইন চলে গেল, 2টা নেগেটিভ সাইন চলে গেল। সো আরেকটা ভ্যাকান্ট সাইট তৈরি হলো। তাহলে এইভাবে যদি আমার 500 ক্যালসিয়াম আয়ন ঢোকে, তাহলে প্রতি একটা ক্যালসিয়াম আয়নের জন্য একটা অ্যানায়ন ভ্যাকান্ট সাইট তৈরি হচ্ছে। সো আমরা লোয়ার ভ্যালেন্স আর ক্যালসিয়াম দিয়ে যত ডোপিং করতে থাকবো তত বেশি ভ্যাকান্ট সাইট তৈরি হবে। ভ্যাকান্ট সাইট তৈরি হওয়া মানে তোমার মুভমেন্ট, আয়নিক মুভমেন্টটা ইজিয়ার হবে, সে ফ্রি পাথ পাচ্ছে। ফ্রি পাথ পাওয়া মানে হচ্ছে অক্সিডেশনটা এনহান্স হবে আগের মতো। ঠিক ওর উল্টাটা এখানেও ঘটবে। তাহলে কি হবে, আমি জিরকনিয়াম যোজনী ছিল 4, আমি 5 ট্যান্টালাম দিয়ে
যদি আমি ইয়ে করি, ডোপিং করি। ঠিক আগের মতোই কি করা হচ্ছে, প্রথমে দেখানো হচ্ছে যে নো ডোপিং, তার মানে একটা ভ্যাকান্ট সাইড, একটা ভ্যাকান্ট, এটা অক্সিজেনের সাইড, সায়ানায়ন ভ্যাকান্ট সাইড, দুটো ইলেকট্রন দিয়ে ব্যালেন্স হচ্ছে। এবার টিটানিয়াম দেওয়া হচ্ছে, ট্যান্টালাম দেওয়া হচ্ছে। ট্যান্টালাম কোথায় যাবে, জিরকনিয়ামকে রিপ্লেস করবে। দেখো এই জায়গাটায় দুটো অক্সিজেন আছে, দুটো অক্সিজেনের পাশে জিরকনিয়াম ছিল, তাকে সরিয়ে দিল, সরিয়ে দিয়ে ট্যান্টালাম আসলো। ট্যান্টালাম আসা মানে একটা পজিটিভ সাইন অতিরিক্ত হলো, একটা পজিটিভ অতিরিক্ত হওয়া মানে একটা নেগেটিভকে অতিরিক্ত আনতে হবে, সো একটা ইলেকট্রন আসবে, সো ব্যালেন্সড হয়ে গেল। এখানে কি হলো, এখানে ট্যান্টালাম, এখানে কি ছিল, দুটো অক্সিজেনের পরে একটা জিরকনিয়াম থাকার কথা ছিল, তাকে রিপ্লেস করলো একটা ট্যান্টালাম দিয়ে। ট্যান্টালাম দেওয়া মানে কি হলো, একটা পজিটিভ অতিরিক্ত আসলো, একটা পজিটিভ অতিরিক্ত আসা মানে একটা ইলেকট্রন অতিরিক্ত চলে আসে। এইটা কি হচ্ছে, তাহলে আমি বলবো যে এইটার হচ্ছে ভ্যাকান্ট সাইড কমে যাচ্ছে। কারণ কি, এটা বোঝার জন্য আমি শুরুতে একটা ভ্যাকান্ট সাইড দেখিয়েছি। একটা ভ্যাকান্ট সাইটের জন্য দুটো ইলেকট্রন আছে, তাহলে এই দুটো ইলেকট্রনকেও এই ভ্যাকান্ট সাইডটা না থেকে কি হতে পারতো, এই ভ্যাকান্ট সাইডটাকে ব্যালেন্স করতে পারতো কিভাবে, এই ভ্যাকান্ট সাইডটা কার জন্য আসছে, এই দুটো ইলেকট্রনের জন্য আসছে। একটা ইলেকট্রনকে ব্যালেন্স করে একটা ট্যান্টালাম, তাহলে এই দুটো ইলেকট্রনকেও ব্যালেন্স করতে পারে কি, এই ভ্যাকান্ট সাইড ছাড়া দুইটা ট্যান্টালাম, দুই জায়গায় দুইটা ট্যান্টালাম। এই জায়গায় যদি একটা ট্যান্টালাম আসে এটা বাদ দিয়ে, তাহলে এটা ব্যালেন্সড হয়ে যায়। এই জায়গায় যদি একটা ট্যান্টালাম আসে এটা বাদ দিয়ে, তাহলে এটা ব্যালেন্স হয়ে যায়। তখন এই জায়গায় আর ভ্যাকান্ট সাইড থাকবে না, অটো মাইনাস হয়ে যাবে। বুঝা গেছে? তার মানে এই যে ইলেকট্রন, প্রতি দুইটা ইলেকট্রনের জন্য যে একটা করে ভ্যাকান্ট সাইড তৈরি হয়, যত বেশি ট্যান্টালাম দেবো, ওই ভ্যাকান্ট তৈরি না হয়ে ইলেকট্রনকে ব্যালেন্স করবে ট্যান্টালাম। ট্যান্টালাম না দিয়ে ইলেকট্রনকে ব্যালেন্স করে হচ্ছে ভ্যাকান্ট সাইড, আর যত ট্যান্টালাম দেবো ইলেকট্রনকে ব্যালেন্স করবে হচ্ছে ট্যান্টালাম। সো ভ্যাকান্ট সাইড কমে আসবে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, যে আমরা যখন হায়ার ভ্যালেন্স ট্যান্টালাম দেই তখন ভ্যাকান্ট সাইড কমে আসে মানে অক্সিডেশন রিটার্ডেড হয়। সো আগের মতো সামারি, প্রথমে যখন লোয়ার ভ্যালেন্স ক্যালসিয়াম দিয়ে ডোপিং করা হচ্ছে তখন ভ্যাকান্ট সাইটস আর ফর্মড ফর চার্জ কম্পেনসেশন, সো অক্সিডেশন ইজ এনহান্সড। সো ক্যালসিয়াম ডোপ জিরকনিয়াম অক্সাইড কি হবে, জিরকনিয়ামটা আগে, ক্যালসিয়াম তারপর অক্সিজেন, দিস এক্সিবিটস হায়ার অক্সিডেশন রেট। উল্টাটা হচ্ছে when doped by higher valence tantalum, তাহলে কি হচ্ছে, ভ্যাকান্টস আর রিডিউসড, কমে আসছে, ফর চার্জ কম্পেনসেশন, অক্সিডেশন ইজ রিটার্ডেড, অক্সিডেশন তাহলে কমে আসে। সো ট্যান্টালাম ডোপ জিরকনিয়াম অক্সাইড, সেটাকে এইভাবে লেখা হয়, ডোপিংটা পরে, ডোপিং এলিমেন্টটা পরে, আদার এলিমেন্টটা আগে, এক্সিবিটস লোয়ার অক্সিডেশন রেট। এখানেও ওই আগের মতোই কোশ্চেন হতে পারে বিভিন্ন ভাবে। এখন এখানে যেটা আমি বলতে চাচ্ছি, ওই যে বোঝা সহজ কিন্তু মিলানো কঠিন, মিলানো যায় না। আর এই ছবিটা, আগের এন টাইপের ছবিটাও বই থেকে নেওয়া, বইয়ে ঠিক আছে, আমার যতদূর মনে পড়ছে এই ছবিটা বইয়ে চার্জ ব্যালেন্স করা নেই, মানে বইটাও মেলানো হয়নি, মানে ঠিক মতো মেলাতে পারিনি বলবো না, তারা ডেফিনেটলি পারে, মানে ভুল হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক আছে। তোমরা এন টাইপটা নিজেরা ভালো করে প্র্যাকটিস করবা, সবগুলোই প্র্যাকটিস করবা, তাহলে পরীক্ষা হলে মিলানো যায় না। আর আমি যতদূর মনে পড়ছে এন টাইপটা বইয়ে চার্জ কম্পেনসেশনে মেলেনি। এই ডোপিং আমাদের শেষ। ওই চ্যাপ্টারে আরেকটা আছে ক্যাটাস্ট্রফিক অক্সিডেশন। ক্যাটাস্ট্রফিক ডিজাস্টার আমরা বলে থাকি। আর্থকুয়েক একটা ক্যাটাস্ট্রফিক ডিজাস্টার, আকস্মিক একটা বড় দুর্ঘটনাকে, ক্যাটাস্ট্রফিক মানে হচ্ছে আকস্মিক, হঠাৎ করে, খুব ফাস্টার রেটে যে ঘটা সেটাকে ক্যাটাস্ট্রফিক বলে। আর্থকুয়েক যে ক্যাটাস্ট্রফিক ডিজাস্টার, হঠাৎ করে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। তো এরকম হঠাৎ করে অক্সিডেশন রেট বেড়ে যায় এবং অনেক কিছু ঘটনা ঘটতে পারে। সেটা কিভাবে হয়? মেটাল অক্সিডেশন আমরা পড়েছি যে এরকম একটা মেটালে, গতকালকে এবং আজ পর্যন্ত পড়লাম যে এরকম একটা মেটাল সার্টেন পিরিয়ড পরে কি হচ্ছে, তার অক্সাইড লেয়ার ফর্ম করছে। সো অক্সাইড বেসকেল ফর্ম করছে, এই হচ্ছে অক্সাইড স্কেল, এটা হচ্ছে মেটাল।
metal oxygen reactions which are exothermic. Metal plus oxygen, so metal oxide, এটা একদম এই চ্যাপ্টারের প্রথমে পড়ানো হয়েছিল, দেখানো হয়েছিল, যে এই রিঅ্যাকশনটা যদি এক্সোথার্মিক হয়, সো ডেল এইচ তৈরি হবে, এখন এরকম একটা স্কেল হয়ে আছে ধরলাম, এর পরের অবস্থাটা আমরা বিবেচনা করছি। তাহলে কি হচ্ছে, এখানে এই রিঅ্যাকশনটা হচ্ছে, রিঅ্যাকশনটা কোথায় হচ্ছে, এখানে এখন হচ্ছে, কোন এক জায়গায় হচ্ছে, এখানে হতে পারে, মেটাল অক্সাইডটা এখানেও ফর্ম করতে পারে, আমি বলেছি ডিপেন্ডস অন দ্য ভেলোসিটি, মাঝখানেও ফর্ম করতে পারে, যেখানেই ফর্ম করুক না কেন সে এখানে ফর্ম করলো, এখানে ফর্ম করে সে কি করলো, একটা টেম্পারেচার রাইজ করলো। Usually for almost all metals, oxidation resistance increases with increasing temperature. তা মনে করলাম যে এরকম একটা রিঅ্যাকশন হতে 5 মিনিট সময় লাগে, তাহলে এরকম একটা রিঅ্যাকশন হওয়ার আগে ওখানে যে টেম্পারেচার ছিল, এই যখন হয়ে গেল, যেহেতু একটা ডেল এইচ তৈরি হলো, টেম্পারেচার বেড়ে গেল, এবং টেম্পারেচার যদি মাঝখানেও ধরে হয়, তাহলে এই টেম্পারেচারটা কি হতে হবে, এর ভিতর দিয়ে বেরিয়ে চলে আসতে হবে, ট্রান্সফার হতে হবে। কিন্তু ঘটনা যদি এমন হয়, রেট অফ হিট ট্রান্সফার হওয়ার রেটটা রেট অফ হিট ইভলিউশন তার থেকে কম হয়, তাহলে কি ঘটনা ঘটবে, হ্যাঁ, এই রিঅ্যাকশনের কারণে যে হিটটা তৈরি হলো, সেই হিটটা তৈরি হওয়ার রেটটা, মানে সময়ের সাথে রিলেট করা হচ্ছে রেট দিয়ে, হিট ট্রান্সফারের রেটের থেকে বেশি। তার মানে হিটটা যদি সমান হতো, যে ডেল এইচ এখানে তৈরি হলো যে সময়ে, সেই সময়ে ডেল এইচ আবার এখানে বেরিয়ে চলে যাবে, তাহলে টেম্পারেচার একই থাকবে। কিন্তু বলা হচ্ছে তৈরি হওয়ার রেটটা বেশি ট্রান্সফারের রেট থেকে, তার মানে একটু আগে এই জায়গায় টেম্পারেচার যদি টি থেকে থাকে, আর এই একটা রিঅ্যাকশন হওয়ার পরে এই জায়গার টেম্পারেচার বেড়ে গিয়ে কি হলো, টি প্লাস ডেল টি, তাহলে পরের ধাপে যে, মানে এইটা যে ধাপে যে স্টেপ হচ্ছে, পরের স্টেপে যে সে আর ওই টেম্পারেচার পাচ্ছে না, তার থেকে বেশি টেম্পারেচার পাচ্ছে, টি প্লাস ডেল টি। তাহলে কি হবে, এই রিঅ্যাকশনটা, 1 নম্বর রিঅ্যাকশনটা আবার ঘটবে, এখানে একটা ফাস্টার রেট, কারণ টেম্পারেচার বেড়ে গেছে, ফাস্টার রেট পেয়ে এখানে টেম্পারেচার ছিল টি প্লাস ডেল টি, এবার আবার ডেল এইচ উৎপন্ন হয়েছে, এবং সেল ডেল এইচ থেকে সবসময় এটা সত্য যে হিট যা ইভলভ হচ্ছে, হিট ট্রান্সফারটা তার থেকে কম হচ্ছে, তাহলে পরের ক্ষেত্রে কি হবে, টেম্পারেচার বেড়ে যে টি প্লাস ডেল টি থাকবে না অন্য কিছু হবে, এনিবডি? আরো বাড়বে আর কি, আরো বাড়বে, আমি বোঝানোর জন্য 2 ডেল টি দিলাম। তাই এনে একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলো। মানে এমনি এক্সোথার্মিক রিঅ্যাকশনে যেটা হয়, যে মানে টেম্পারেচার যদি বাড়ে তাহলে আর কি রিঅ্যাকশন রেট একটু কমে যায় আর কি, জানতাম। আমরা মেটালে করেশনে কি পড়েছি, হায়ার টেম্পারেচারে ডিফিউশন বেড়ে যাবে আর কি স্যার তখন। হ্যাঁ, ডিফিউশন বেড়ে যাবে, ব্যালেন্স লাগবে। তো এখানে বলা হচ্ছে যে ডিফিউশন টেম্পারেচার বাড়লে ডিফিউশন বাড়বে, কিন্তু আলটিমেটলি এই সেন্টেন্সটার মিনিং হচ্ছে আলটিমেটলি সেখানকার টেম্পারেচার বেড়ে যাবে। ডিফিউশন বাড়লো, কিছুটা বাড়লো, ঠিক আছে, কিন্তু তারপরেও যে পরিমাণ হিট বাড়লো সেই পরিমাণ ডিফিউশন রেটের মাধ্যমে ওটা ব্যালেন্স হলো না, এটার মিনিংটা তাই। সবকিছু কনসিডার করে ওখানে টেম্পারেচার বেড়ে যাবে, টেম্পারেচার যেই বেড়ে যাবে তখন আরো ফাস্টার রেটে রিঅ্যাকশন হবে, আরো ফাস্টার রেটে রিঅ্যাকশন হওয়া মানে আরো টেম্পারেচার বেড়ে যাওয়া। সো নেক্সট ধাপে, ধাপ 2 ছিল, থার্ড ধাপে যে আরো ফাস্টার রিঅ্যাকশন হবে, তাহলে এই যে রিপিটেডলি এটা চলতে থাকে, তাহলে কি হবে, আর আস্তে আস্তে প্রতি স্টেপে রিঅ্যাকশন রেট বেড়ে যাচ্ছে। সো মেটালস দ্যাট ফলো লিনিয়ার অক্সিডেশন, সো kinetics at lower temperature tend to oxidize catastrophically. So যে মেটালটা লো টেম্পারেচারে লিনিয়ার অক্সিডেশন ফলো করছিল, সেটা এখন ক্যাটাস্ট্রফিক্যালি অক্সিডাইজ হবে, মানে খুব ক্যাটাস্ট্রফিক আকস্মিক ভাবে, ওই লিনিয়ার থেকেও ভেরি ফাস্টার রেটে টু অক্সিডাইজ ক্যাটাস্ট্রফিক্যালি এট হায়ার টেম্পারেচার, অনেক টেম্পারেচার বাড়তে থাকবে, টু র্যাপিড এক্সোথার্মিক রিঅ্যাকশনস এট সারফেস, এক্সোথার্মিক র্যাপিড রিঅ্যাকশনের কারণে। সো টেম্পারেচার বেড়ে যাবে, এক্সোথার্মিকের কারণে রিঅ্যাকশন বেড়ে যাবে, আবার টেম্পারেচার বাড়বে আর রিঅ্যাকশন আরো বেড়ে যাবে, আরো টেম্পারেচার বাড়বে রিঅ্যাকশন আরো বেড়ে যাবে, এইভাবে যদি চলতে থাকে এই চেইন রিঅ্যাকশন হতে থাকবে, কজেস চেইন রিঅ্যাকশন ক্যারেক্টারিস্টিক্স।
টেম্পারেচার রিঅ্যাকশন রেট ইনক্রিজিং, ফলে রেজাল্টেন্টটা কি হবে, হঠাৎ করে মেটালের ভিতরে টেম্পারেচার অনেক বেড়ে যাবে এবং কোন মেটালের মেল্টিং পয়েন্ট যদি কম হয় তাহলে হবে কি, ওই টেম্পারেচার বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় হবে যে ওই মেটালটা মেল্ট হওয়া শুরু হয়ে যাবে। সো ক্যাটাস্ট্রফিক অক্সিডেশনের মাধ্যমে মেটালটা মেল্ট হওয়া শুরু হয়ে যাবে, কারণ তার টেম্পারেচার তখন অনেক বেড়ে গেছে। Extreme cases, in extreme case, magnesium, columbium, nimium metal ignition occurs, মেটালটা আগুন ধরে যায়। আর অন্য আরেক ধরনের মেটালে সেটাতে ক্যাটাস্ট্রফিক হয়, সেটা কিভাবে হয়, অন্যভাবে। এটা হচ্ছে এই মেকানিজমটা দেখানো হলো যে এক্সোথার্মিক রিঅ্যাকশন হচ্ছে এবং হিট ইভলিউশন, হিট ট্রান্সফারের থেকে বেশি হচ্ছে, ফলে ওই জায়গার টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ফলে রিঅ্যাকশন রেট আরো বেড়ে গেল, টেম্পারেচার আরো বেড়ে গেল, এন্ড এইভাবে বাড়তে বাড়তে মেটালটা ইগনিশন হতে পারে। এক্সাম্পল হচ্ছে ম্যাগনেসিয়াম, কলম্বিয়াম। আরেক ভাবে ক্যাটাস্ট্রফিক হতে পারে, সেটা হচ্ছে কি, যে কিছু কিছু মেটালের অক্সাইড ভোলাটাইল, মলিবডেনাম, টাংস্টেন, রেডিয়াম, ভ্যানাডিয়াম, এগুলো ভোলাটাইল অক্সাইড। সো ভোলাটাইল, আগের দিন একটা ছবি দেখানো হয়েছিল, ওই যে লিনিয়ার, ওই ছবি দেখানোর সময় কি বলা হয়েছিল, এটা লিনিয়ার, এটা লিনিয়ার, এটা প্যারাবোলিক, প্যারাবোলিক, আর এইটা ছিল হচ্ছে লগারিদমিক। এই লিনিয়ার, এটা একটা নিচ দিয়ে দেখানো হয়েছিল, এখানে ছিল এম, এটা ছিল ওয়েট চেঞ্জ, এদিকে ছিল পজিটিভ, এটা ছিল জিরো ভ্যালু, আর এদিকে ছিল নেগেটিভ, ওয়েট চেঞ্জ নেগেটিভ। এই নেগেটিভ আমি বলেছিলাম যে এটা কোন কিছু কিছু ক্ষেত্রে হয়। কেন হয় এটা? এটা যখন অক্সাইড যেটা হয় সবটাই সরে যায়, তখন হয়। কখন সরে যায়? যে অক্সাইড যদি হয় সেটা যদি ভোলাটাইল হয়, তো অক্সাইড হচ্ছে আর সে উদায়ী হয়ে সরে যাচ্ছে অক্সাইড, তো তখনই তখন যখন সরে যাবে তখনও মেটাল ক্যাটাস্ট্রফিক্যালি অক্সিডেশন রেট বাড়তে থাকে। মানে কোনো সময়, সবসময় মেটাল ফ্রেশ থাকছে, অক্সিডাইজ একটু হচ্ছে, অক্সিডাইজ হয়ে সরে যাচ্ছে। এবং কি হচ্ছে, এখানে দুটো জিনিস ইনভলভ, যে একটা এই মেটালের ভিতরে কি আছে, এগুলো আছে, মলিবডেনাম, টাংস্টেন, রেডিয়াম বা ভ্যানাডিয়াম আছে। সো কি হচ্ছে, এরকম একটা অক্সাইড লেয়ার ফর্ম করলো, এরকম একটা অক্সাইড লেয়ার ফর্ম করলো, অক্সাইড। তা এখানে রিঅ্যাকশন হলো, রিঅ্যাকশন হওয়া এক্সোথার্মিক রিঅ্যাকশন। সো এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়ে এটা অক্সাইড হলো এবং অক্সাইড সাথে সাথে সরে গেল। সরে যাওয়ার পরে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, এই যে মেটাল আগে এই জায়গার টেম্পারেচার ছিল টি, এখন এই অক্সিডাইজ হয়ে এটা ভোলাটাইলি সরে গেছে, মেটাল আবার এক্সপোজড হয়ে গেছে, কিন্তু এই জায়গার টেম্পারেচার এখন আর টি নেই, এখন টি প্লাস ডেল টি, একটু বেড়ে গেছে, কারণ ওই যে একটা রিঅ্যাকশন হয়েছে, একবার রিঅ্যাকশন হওয়ার কারণে ওই জায়গার টেম্পারেচার খানিকটা বেড়ে গেছে। সো এই জায়গার টেম্পারেচার এখন ডেল প্লাস টি প্লাস ডেল টি। সো এইবার একটু ফাস্টার রেটে অক্সিডেশন হয়ে আবার অক্সাইড লেয়ার হবে, এই অক্সাইড একটা আবার উদয় হয়ে চলে যাবে, কিন্তু আবার কি হলো, এক্সোথার্মিক রিঅ্যাকশন হলো। ফলে এর পরের অবস্থাটা হচ্ছে কি, মেটাল আস্তে আস্তে সরু হয়ে আসছে, এই জায়গার টেম্পারেচার এখন টি প্লাস টু ডেল টি ধরলাম, 2 হবে না, 2 থেকে কম হবে, বা বোঝানোর জন্য বেড়েছে তাই আমি বোঝানোর জন্য 2 ডেল টি বললাম। সো কি হচ্ছে, মেটালটা খুব দ্রুত বেগে ক্ষয় হয়ে যাচ্ছে, অক্সিডেশন ক্ষয় হয়ে যাচ্ছে। সো ক্যাটাস্ট্রফিক অক্সিডেশন হচ্ছে। সো অন্য আরেকটা মেকানিজম ক্যাটাস্ট্রফিক অক্সিডেশন কি হচ্ছে, সেটা বলা হচ্ছে যে ভোলাটাইল অক্সাইড থাকলে মেটালটা অলওয়েজ এনভায়রনমেন্টের কন্ট্যাক্ট থাকবে এবং এক্সোথার্মিক রিঅ্যাকশনের কারণে টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে। সো ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপে ফাস্টার রেটে হবে, সেকেন্ড স্টেপ থেকে থার্ড স্টেপ আরো ফাস্টার রেটে হবে। সো ইন দিস ওয়ে অক্সিডেশন, ক্যাটাস্ট্রফিক অক্সিডেশন উইল অকার। সো এই আরেকটা নাম্বার থার্ড, যেটা হচ্ছে আরেকটা মেকানিজম বলা হচ্ছে, এটা হচ্ছে আরেকটা মেকানিজম। সেই মেকানিজমটা কি, যে অক্সাইড যেটা ফর্ম করলো সেটা যদি ইউটেকটিক অক্সাইড, আমরা যদি ডায়াগ্রামটা দেখি, ডায়াগ্রামে লোয়ার মেল্টিং পয়েন্ট কার হয়, কোন ফেজের বা কোন কম্পাউন্ডের হয়, ইউটেকটিকেরটা হয় সব থেকে। দেখো এই অ্যালয়ের মেল্টিং পয়েন্ট হচ্ছে এই রেঞ্জ, এই অ্যালয়ের মেল্টিং পয়েন্ট হচ্ছে এই রেঞ্জ, কিন্তু এই কম্পোজিশনের মেল্টিং পয়েন্ট হচ্ছে এই রেঞ্জ, সব থেকে কম। সো যে ফেজটা অক্সাইডটা তৈরি হচ্ছে সেটা যদি ইউটেকটিক হয়, তার মানে ওই ফেজটার মানে মিনিমাম পসিবল মেল্টিং পয়েন্ট সেটা থাকে।
So there is a possibility that due to increase of কারণ exothermic reaction হচ্ছে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, সো ওই ইউটেকটিক কম্পাউন্ডটা মেল্ট করে যাওয়া সহজ। তাহলে এই পদ্ধতিটাও হয়। কোন পদ্ধতিতে? যে অক্সাইড যেটা ফর্ম হলো সেটা একটা লো মেল্টিং ইউটেকটিক অক্সাইড, তাহলে কি হবে? সো মিক্সার ইজ লেস প্রোটেক্টিভ এবং ক্যাটাস্ট্রফিক অক্সিডেশন মেল্ট করে যাবে। এবং এই যে তিনটা মেকানিজম দেখানো হলো, একটা মেকানিজম ছিল যে টেম্পারেচার বাড়বে, অক্সাইড পড়বে না, টেম্পারেচার বাড়বে কিন্তু হিট ট্রান্সফারের তুলনায় হিট ইভলিউশন রেট বেশি, সো ইগনিশন হয়ে যেতে পারে, এইভাবে ক্যাটাস্ট্রফিক অক্সিডেশন হয়। সো দিস ইজ ওয়ান মেকানিজম ওয়ান। আরেকটা হলো বলা হলো কি যে কিছু ভোলাটাইল অক্সাইড তৈরি হতে পারে, সো ভোলাটাইল অক্সাইড সে প্রোটেকশন দিবে না, সরে যাবে কিন্তু টেম্পারেচার বাড়িয়ে দিয়ে যাবে। সো এইটা হচ্ছে আরেকটা মেকানিজম ক্যাটাস্ট্রফিক অক্সিডেশন। আর থার্ড ওয়ান কি হলো যে ইউটেকটিক অক্সাইড তৈরি হলো যার মেল্টিং পয়েন্ট লো, সো সে প্রোটেকশন দিতে পারবে না, সো ক্যাটাস্ট্রফিক অক্সিডেশন। তিনটা। তারপরে এক্সাম্পলটা বলা হয়েছে কোথায় হয় এই ঘটনাগুলো, particularly important during combustion of fuel oils with high vanadium contents. এই একটা এক্সাম্পল দেওয়া আছে। ক্যাটাস্ট্রফিক অক্সিডেশনের রেমেডি কি? যদি আমরা নিকেল বা ক্রোমিয়াম দেই, যে সমস্ত কারণে এইগুলো হচ্ছে ক্যাটাস্ট্রফিক অক্সিডেশন, কি যে এই এলিমেন্ট গুলো থাকলে হয়, ম্যাগনেসিয়াম, কলম্বিয়াম, নাইবিয়াম এটা থাকলে হয়, মলিবডেনাম, টাংস্টেন, ভ্যানিয়াম, ভ্যানাডিয়াম এগুলো থাকলে হয়, ইউটেকটিক থাকলে হয়। তো সেই সমস্ত জায়গায় যে সমস্ত ক্ষেত্রে ওইসব এলিমেন্ট আছে বা ইউটেকটিক মেল্টিং পয়েন্টের পসিবিলিটি আছে, সেই সমস্ত জায়গায় ক্রোমিয়াম বা নিকেল আমরা যদি কিছু পরিমাণ অ্যাড করি তাহলে ক্যাটাস্ট্রফিক অক্সিডেশন কমে আসছে। Chromium and nickel contents retard the effect of catastrophic oxidation. এটা কোন মেকানিজমে কমে আসে আমার জানা নেই। এইটা হচ্ছে আমার এই চ্যাপ্টারের শেষ। এই চ্যাপ্টারের প্রথমে আমরা ডোপিং পড়লাম, আর ডোপিং এর ভাবে দুই ধরনের অক্সাইডের 4টা কেস দেখলাম। পি টাইপ অক্সাইডে লোয়ার ভ্যালেন্স 11 দিয়ে ডোপিং করলে অক্সিডেশন রেজিস্ট্যান্স ইমপ্রুভ করে, আর এন টাইপ অক্সাইডে হায়ার ভ্যালেন্স 11 দিয়ে ডোপিং করলে অক্সিডেশন রেজিস্ট্যান্স ইমপ্রুভ করে। তারপরে আমরা বললাম ক্যাটাস্ট্রফিক অক্সিডেশন। নতুন চ্যাপ্টার শুরু করব। এখন থেকে চ্যাপ্টার গুলো আগের গুলোর থেকেও বেশি কনসেপশনাল, এবং এখানে ইলেকট্রনিক থিওরি চলে আসবে, যেগুলো আগের গুলো পড়েছি আমরা ওল্ড থিওরি, এখন ইলেকট্রনিক থিওরি বা মডার্ন থিওরি গুলো চলে আসবে। এবং এই থিওরি দিয়ে পড়াশোনার মডার্ন কনসেপ্ট এক্সপ্লেন করা যায়, ওল্ড থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় না। ওল্ড থিওরির শর্ট কামিংস গুলো মডার্ন থিওরি দিয়ে বা ইলেকট্রনিক থিওরি দিয়ে ওভারকাম করা হয়েছে, সেই জন্য এগুলো ইম্পর্ট্যান্ট। ইলেকট্রোড কাইনেটিক্স এর বেসিক প্রিন্সিপল হচ্ছে ডিউরিং করেশন রেট অফ অক্সিডেশন ইকুয়ালস রেট অফ রিডাকশন, এবং এটা আমরা লজিক্যালি এটা আমাদের সবাই আমরা এগ্রি করি। এগ্রি এই জন্য করতে হয়, রেট অফ অক্সিডেশনের মাধ্যমে আমার কি হয়, রেট অফ অক্সিডেশন মাধ্যমে হয় আমার ইলেকট্রন ইভলিউশন হয়, আর রেট অফ রিডাকশনের মাধ্যমে কি হয়, ইলেকট্রন অ্যাবজর্পশন হয়। এই দুটো যদি সমান না হতো তাহলে কম বেশি হতো, ফর এক্সাম্পল এটা যদি কম হতো আর এটা যদি বেশি হতো, 2 দিলাম আর এটা 1 দিলাম, তাহলে কি হতো, মেটালের গায়ে ইলেকট্রন লেগে থাকতো, তাহলে মেটালটা চার্জ হয়ে থাকতো, এবং ওই মেটাল হাত দিলে আমরা শক খেতাম। তা হয় না, করেশন যতই হোক না কেন মেটালে হাত দিলে আমরা শক খাই না। তাহলে যত ইলেকট্রন অক্সিডেশন মাধ্যমে ইভলভ হয় ঠিক সমপরিমাণ রিডাকশন রিঅ্যাকশন হয় বলে ওই ইলেকট্রন গুলো সবই অ্যাবজর্ব হয়ে যায়। So basic principle হচ্ছে during corrosion rate of oxidation equals rate of reduction. Now polarization. Polarization কথাটার অর্থ হচ্ছে রিটার্ডেশন বা বাধা, এবং corrosion একটি ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন। সো এই ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশনটা বা corrosionটা polarized বা রিটার্ডেড বাধাপ্রাপ্ত হয় by some environmental factors, কিছু environmental factor দিয়ে বাধাপ্রাপ্ত হয়, এবং বাধাপ্রাপ্ত হয়ে সে ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে না, ইকুইলিব্রিয়াম অবস্থা থেকে একটু ডেভিয়েট করে যায়।
সরে যাবে। এই সরে যাওয়াটাকে বলা হয় পোলারাইজেশন। এখন ইকুইলিব্রিয়াম অবস্থা থেকে কি পরিমাণ সরে গেল সেটা হচ্ছে পোলারাইজেশনের ম্যাগনিটিউড, এবং পোলারাইজেশনের ইউনিটটা হচ্ছে ভোল্ট। ভোল্ট এক্সটেন্ট অফ পোলারাইজেশন, হ্যাঁ, কি পরিমাণ সরে গেল, এক্সটেন্ট অফ পটেনশিয়াল চেঞ্জ মানে ভোল্টেজ চেঞ্জ caused by the net current flow measured in volts. এটা মানে polarization is measured, এখানে যে কথাটা আরো আছে, polarization is measured by extent of potential change caused by the net current flow measured in volts, এবং পোলারাইজেশনের ইউনিটটা হচ্ছে ভোল্টস। দুই ধরনের পোলারাইজেশন আছে, অ্যাক্টিভেশন পোলারাইজেশন আর কনসেন্ট্রেশন পোলারাইজেশন। First one is activation polarization. Activation polarization থেকে যদি আমরা দেখি যে এই একটা মেটাল সারফেস, এখানে রিডাকশন রিঅ্যাকশন দেখানো হচ্ছে, কারণ প্রথমেই বলা হচ্ছে যে অক্সিডেশন রিঅ্যাকশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ রিডাকশন রিঅ্যাকশন, আর দেয়ার ইজ অক্সিডেশন দেয়ার ইজ রিডাকশন। যেখানে অক্সিডেশন আছে সেখানে রিডাকশন থাকবে এবং সমপরিমাণ রিডাকশন থাকবে। ফলে অক্সিডেশনটাকে আমরা রিডাকশন দিয়েও মেজার করতে পারি, কি পরিমাণ রিডাকশন হচ্ছে সেটা দিয়েও মেজার করতে পারি। এখানে একটা রিডাকশন রিঅ্যাকশন দেখানো আছে। এই একটা মেটাল সারফেস, অক্সিডেশন অন্য জায়গায় হচ্ছে, মানে এটা রিডাকশন দেখানো হচ্ছে, সো এর পাশে কোথাও অক্সিডেশন হচ্ছে। অক্সিডেশনের মাধ্যমে ইলেকট্রন ইভলভ হচ্ছে, সেই ইলেকট্রনটা এখানে আসছে। আর এখানে কোনো অ্যাসিড বা এই ধরনের কিছু আছে, অ্যাসিড থাকা মানে হচ্ছে হাইড্রোজেন মলিকিউল আছে, হাইড্রোজেন আয়ন আছে। তো পাশেই অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশনের মধ্যে ইলেকট্রন আসছে, সেই ইলেকট্রনটা এখানে আসছে। সো এই হাইড্রোজেনটা কি হচ্ছে, এই যেহেতু এটা ইলেকট্রন, একটা পজিটিভ চার্জ, সো অ্যাট্রাক্ট হয়ে গায়ে যাচ্ছে। গায়ে যেয়ে এই ইলেকট্রনটা হাইড্রোজেন ইলেকট্রনটা নিয়ে কি হচ্ছে, হাইড্রোজেন অ্যাটম হচ্ছে। হাইড্রোজেন আয়ন ছিল, হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রোজেন অ্যাটম হচ্ছে। এই টু মানে হচ্ছে স্টেপ টু। এই যে স্টেপ ওয়ানে বলা হচ্ছে কি, হাইড্রোজেন আয়ন মাস্ট বি অ্যাবজর্বড মানে গায়ে লাগবে, কেবলমাত্র গায়ে লেগেছে, হাইড্রোজেন আয়ন গায়ে লাগবে। তারপরে ইলেকট্রন ট্রান্সফার মাস্ট অকার, ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে স্টেপ টু, এই যে সেই টুটা দিয়ে বোঝানো হচ্ছে সেকেন্ড স্টেপ। পাশে যে অক্সিডেশন হচ্ছে একদম কাছেই হচ্ছে, কারণ এখানে রিডাকশন হচ্ছে। সো স্টেপ টু ইলেকট্রন এখানে আসছে, এই আরেকটা ইলেকট্রন এই দিক থেকে এখানে আসছে। সো এই ইলেকট্রন কি করলো, এই হাইড্রোজেনকে অ্যাটাক করলো, একের মাধ্যমে হাইড্রোজেন অ্যাবজর্ব করছে। সো এখানে একটা হাইড্রোজেন অ্যাটম তৈরি হলো, আর ওই দিক থেকে ওই এক রিঅ্যাকশনের মাধ্যমে, দুই রিঅ্যাকশনের মধ্যে আরেকটা হাইড্রোজেন অ্যাটম তৈরি হলো। ওই দুইটা হাইড্রোজেন, 3 নম্বর স্টেপ কি বলা হচ্ছে, হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন সমান হাইড্রোজেন মলিকুল। সো দুটো হাইড্রোজেন মিলে হাইড্রোজেন মলিকুল তৈরি হলো, H2। সো এইটা গ্যাস। 4 নম্বর হচ্ছে কি, এটা আর গায়ে লেগে থাকবে না, এটা যেহেতু হালকা সরে আসবে, সো এইভাবে সে বেরিয়ে পড়বে। তো দেখানো হচ্ছে যে এই দিকে চলে আসছে, এই দিক থেকে সে বেরিয়ে যাবে। 4 নম্বর হাইড্রোজেন মলিকুল রিমুভস ফ্রম দ্য সারফেস। সো এই ঘটনা ঘটে, এবং অ্যাক্টিভেশন পোলারাইজেশনের ম্যাগনিটিউডটা হচ্ছে এ সাবস্ক্রিপ্ট এ মানে হচ্ছে অ্যাক্টিভেশন, আর পোলারাইজেশন সেটা হচ্ছে ইটা। আমরা 1 নম্বর 3, 5 করে 1 নম্বরে এগুলো একটু দেখেছিলাম। সো ইটা অ্যাক্টিভেশন ম্যাগনিটিউড হচ্ছে প্লাস মাইনাস বিটা লগ I/I0। এখানে প্লাস মাইনাস দুইটা দেখানো হচ্ছে। মাইনাসটা হয় যখন রিডাকশন রিঅ্যাকশন হয় তখন মাইনাস সাইন, আর প্লাস সাইনটা হচ্ছে যখন অক্সিডেশন রিঅ্যাকশন হয় তখন প্লাস সাইন। এখানে ইটা এ অ্যাক্টিভেশন পোলারাইজেশন আরেকটার নাম হচ্ছে ওভার ভোল্টেজ। ডি হচ্ছে ট্যাপেল কনস্ট্যান্ট, ওখানেও বলা হচ্ছিল। আই হচ্ছে কারেন্ট ডেনসিটি, আর I0 হচ্ছে এক্সচেঞ্জ কারেন্ট ডেনসিটি। এক্সচেঞ্জ কারেন্ট ডেনসিটিটার ডেফিনেশন হচ্ছে যে কোন সিস্টেমের ভিতরে, কোন সিস্টেম বলতে যেখানে অক্সিডেশন আর রিডাকশন হচ্ছে, মানে উভয়মুখী একটা কারেন্ট ফ্লো হচ্ছে, উভয়মুখী।
অক্সিডেশনের কারণে কারেন্টটা যেদিকে ফ্লো হচ্ছে, রিডাকশনের কারণে কারেন্টটা অন্যদিকে ফ্লো হচ্ছে। সো নেট কারেন্ট ফ্লো ইজ জিরো, কিন্তু নেট কারেন্ট ফ্লো ইজ জিরো, বাট দেয়ার ইজ এ কারেন্ট। হ্যাঁ, দেয়ার ইজ এ কারেন্ট, হয়তো বা সেটা আমি দিলাম এক্স মিলি অ্যাম্পিয়ার, এক্স মিলি অ্যাম্পিয়ার। সো এক্স মিলি অ্যাম্পিয়ার এদিকে যাচ্ছে, আবার এক্স মিলি অ্যাম্পিয়ার এদিকে যাচ্ছে। সো তাহলে আমার নেট কারেন্ট আমি কি বলবো, নেট কারেন্ট হচ্ছে, নেট কারেন্ট সমান 0 মিলি অ্যাম্পিয়ার, 0 মিলি অ্যাম্পিয়ার, বাট দেয়ার ইজ এ কারেন্ট, সেটা হচ্ছে এক্স মিলি অ্যাম্পিয়ার। সো দিস এক্স ইজ আইজি, এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি। ইকুইলিব্রিয়াম অবস্থায় যখন যে উভয়মুখী যে কারেন্টটা ফ্লো করে সেটাকে বলা হয় এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি। আর এটা হচ্ছে অ্যাপ্লাইড কারেন্ট ডেন্সিটি, আই হচ্ছে অ্যাপ্লাইড কারেন্ট ডেন্সিটি। আমরা এইটা ছবি দিয়ে যখন বুঝবো তখন পার্থক্যটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখি এখানে, এখানে দেখো এই যে পটেনশিয়াল, পোলারাইজেশন বা ওভার পটেনশিয়ালে ভোল্ট দিয়ে বোঝানো হয় সেটা দেখানো হয়েছে। সো এইটা হচ্ছে জিরো পটেনশিয়াল, জিরো পটেনশিয়াল বলতে ওভার পটেনশিয়াল বা পোলারাইজেশন জিরো। এই দিকে হচ্ছে পজিটিভ, নিচের দিকে হচ্ছে নেগেটিভ। আমরা ইএমএফ সিরিজে হাইড্রোজেনের অবস্থান কোথায়? হাইড্রোজেন একদম জিরো, জিরো, জিরো। আমি এই জিরো লিখে উপরে আমি বলেছি যে ইএমএফ সিরিজটা দুই ভাবে বলা হতে পারে, আমাকে মেনশন করে দিতে হবে অক্সিডেশন পটেনশিয়াল বলছি না রিডাকশন পটেনশিয়াল বলছি, তাই না? কোনো একটা যদি অক্সিডেশন পটেনশিয়াল -2.3 ভোল্ট হয়, তাহলে যখন আমি রিডাকশন পটেনশিয়াল বলবো তখন এটা +2.3 ভোল্ট, তাই না? তাই তো? কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে আমি জিরো বলে অক্সিডেশন আর রিডাকশন পটেনশিয়াল বললে কি কোনো চেঞ্জ হয়? প্লাস মাইনাস জিরো একই কথা, হ্যাঁ একই কথা, যাই বলি না। তা এই হাইড্রোজেনের ক্ষেত্রে এই যে হাইড্রোজেন, দেখো হাইড্রোজেনের এইটা হচ্ছে কি রিয়াকশন? অক্সিডেশন রিয়াকশন, হাইড্রোজেন ভেঙে ইলেকট্রন হচ্ছে। আর এইটা হচ্ছে হাইড্রোজেনের রিডাকশন রিয়াকশন। সো এই জায়গাটায় যখন এই জায়গাটায় থাকছে আমি পটেনশিয়াল যখন 0.1 নিচ্ছি, তখন কি হচ্ছে? হাইড্রোজেনের এই জায়গায় হাইড্রোজেনের রিডাকশন রিয়াকশন হচ্ছে, রিডাকশন রিয়াকশন হচ্ছে, এটা এই কার্ভকে মিট করছে। পটেনশিয়াল যখন -1 নিচ্ছি তখন এই কার্ভকে মিট করছে। সো হাইড্রোজেনের কি হচ্ছে? হাইড্রোজেনের ভিতরে রিডাকশন রিয়াকশন হচ্ছে। কিন্তু পটেনশিয়াল যখন জিরো নিচ্ছি, পটেনশিয়াল যখন জিরো নিচ্ছি তখন কি হচ্ছে? এই জায়গাটা তো এই কার্ভের উপরেও আছে, এই জায়গাটা এই কার্ভের উপরে আছে। তাহলে আমি যখন পটেনশিয়াল জিরো তখন আমি কি বলবো? হাইড্রোজেনের অক্সিডেশন হচ্ছে না রিডাকশন হচ্ছে? কি বলবো? যখন 0.1 পটেনশিয়াল নিচ্ছি তখন আমি কি বলবো? হাইড্রোজেনের কি হচ্ছে? অক্সিডেশন, অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। যখন -1 পটেনশিয়াল নিচ্ছি তখন কি বলবো? হাইড্রোজেনের কি হচ্ছে? রিডাকশন, রিডাকশন হচ্ছে না? আর যখন জিরো পটেনশিয়াল নিচ্ছি তখন বলবো হাইড্রোজেনের কি হচ্ছে? ঠিক আছে, আমি দুইবার দুইটা বলি। একবার বলি যখন এই পয়েন্টটা এই কার্ভটার সাথে আছে, তাহলে আমি বলবো হাইড্রোজেনের অক্সিডেশন হচ্ছে। আবার এবার এটা বিবেচনা করি, বলবো এই পয়েন্টটা এই কার্ভটার উপর আছে, তার মধ্যে হাইড্রোজেনের রিডাকশন রিয়াকশন হচ্ছে। অক্সিডেশন রিডাকশনের কারণে হাইড্রোজেনের অক্সিডেশন রিডাকশনের কারণে ওখান দিয়ে কারেন্ট ফ্লোর পরিমাণ কত? কারেন্ট ফ্লোর পরিমাণ হচ্ছে 1। এখানে ইউনিটটা দেওয়া হয়নি, যে ইউনিটই হোক না কেন। আর রিডাকশনের এই যে যখন আমি রিডাকশনের কথা বলবো তখন কি বলবো? তখন হাইড্রোজেনের ওখানে কারেন্ট ফ্লো কত? সেটা 1। অক্সিডেশনের কারণে যদি কারেন্ট ফ্লো এইদিকে হয় 1, রিডাকশনের কারণে তখন কারেন্ট ফ্লো হচ্ছে এদিকে 1। সো এই যে 1 কারেন্ট ফ্লো হচ্ছে, নেট কারেন্ট ফ্লো ইজ 0, কিন্তু 1 এই 1 ম্যাগনিটিউড এটা হচ্ছে এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি। এখান থেকে আবার নেক্সট ক্লাসে, এই স্লাইড থেকে নেক্সট ক্লাসে দেখাবো। ডিরেকশন কি তাহলে বলে দেওয়া লাগবে যদি আমরা করি লিখি কোন সময়? বলে দেওয়া লাগবে। এখানে যদি আমি উপরেরটা 0.1 এ আসি তখন আমাকে বলতে হবে যে এখানে হাইড্রোজেনের অক্সিডেশন রিয়াকশন হচ্ছে, নেট কারেন্ট ফ্লো ইজ দিস ওয়ান। এখানে -1 এ বা অন্য ভ্যালুটা নেই, -2 তে নেই, তাহলে আমার বলতে হবে যে এই ক্ষেত্রে হাইড্রোজেনের রিডাকশন রিয়াকশন হচ্ছে এবং কারেন্ট ফ্লো হচ্ছে এত। আর যখন এখানে আসবো তখন আমরা বলবো যে হাইড্রোজেনের অক্সিডেশন এবং রিডাকশন রিয়াকশন হচ্ছে মানে নো নেট কারেন্ট ফ্লো,
নো নেট কারেন্ট ফ্লো, কিন্তু এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি হচ্ছে 1। চূড়ান্ত বর্তনী আমি নেক্সট ক্লাস এখান থেকে এখানে লেখা আছে এগুলো আমি এক্সপ্লেইন করবো নেক্সট ক্লাসে। এই পর্যন্তই আজকের লেকচার। যারা প্রথম দিকে অ্যাবসেন্ট ছিলে তাদের আরেকটু সুযোগ দিচ্ছি, এই সুযোগ আমি সবসময় দিব না। 15 রোল নম্বর 15 সিরিজ 22 আছো? নাই। 6 রোল নম্বর 6 আছো না 7? জি 7 স্যার, আছো? 1522 স্যার প্রেজেন্ট। 1522 প্রেজেন্ট। জি স্যার, রবিন। মাইক্রোফোন সমস্যা ছিল। এখন নাই মাইক্রোফোন সমস্যা হচ্ছে, আমি শুরুতে ক্লাস রোল কল করেছি, তুমি এসছো দেরিতে, তখনও মাইক্রোফোন সমস্যা ছিল। স্যার আমি স্যার ক্লাসেই ছিলাম স্যার। তুমি তো প্রেজেন্ট দাওনি, 1522 প্রেজেন্ট দিয়েছিলে? না স্যার, আমি এই যে মাত্র স্যার দিলাম আর কি স্যার, আমার ওই মাইক্রোফোন সমস্যা ছিল তো ইয়ারফোনটা খুলে স্যার তারপর আর কি প্রেজেন্ট দিলাম। তুমি আমার কথা বুঝতে পারছো? আমি ক্লাসের শুরুতে একবার রোল কল করেছি, তখন তুমি কোথায় ছিলে? তখনও মাইক্রোফোন সমস্যা হচ্ছিল? না স্যার। লেটে আসলে আমি প্রেজেন্ট দিব না। আমি শুরুতে একবার রোল কল করেছি, তখন অ্যাবসেন্ট তুমি, এখন না হয় মাইক্রোফোন সমস্যা হচ্ছিল, দেরিতে আসবে না। জি স্যার, সরি স্যার। রোল নম্বর 7। স্যার রোল 6 তো ছিলাম স্যার প্রথম থেকে। রোল 6, আমি 7 বলতে যে 6 হয়ে গেছে, পাশাপাশি দুইটা। 7 আছো? 7 আছো? 7 নাই, একেবারে নাই। রোল নম্বর 15 আছো? 15 আছো? নাই। রোল নম্বর 21 আছো? 21 নাই। 22 আছো? জি স্যার 22। তুমি দেরিতে আসছো, প্রথমবারে স্যার আমি স্যার 11টার সাথেই স্যার ঢুকছিলাম, আমি মানে ঢুকে দেখি যে আপনার রুম করা মাত্র শেষ হয়েছে, এই জন্য বলি না। স্যার 11টার সাথে ঢুকবা কেন? তোমার ক্লাস তো 11টায়। স্যার সরি স্যার, লেট হয়ে গেছে। আবার আর্গুই করার চেষ্টা করছো না। রোল নম্বর 45 আছো? অ্যাবসেন্ট। ইয়েস স্যার, Okay. ইয়েস স্যার আছি। তুমি দেরিতে আসছো। স্যার আমার কারেন্ট ছিল না অবশ্যই। সব Sorry. দিন এই অজুহাত আমি শুনতে পারবো না। সরি স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার একটা কথা বলতে পারি? কালকে রিপোর্ট 3:30টার ভিতরে সাবমিট করে দেবা, আপলোড করে দিবা। হ্যাঁ বলো। স্যার আমাদের যে সিটিটা হবে মানে সামনের হ্যাঁ। উইকে, ওটা যদি আমরা চাই আর কি স্যার, তাহলে কি স্যার মঙ্গলবার নিতে পারবেন? তোমরা চাইলে মঙ্গলবারে। মানে এখন আমি হ্যাঁ বলতেছি ঠিক না। আছে, ওখানে তো আমার থাকা লাগে না, আমি তো আপলোড করে দেবো, পারবো। জি স্যার আমি স্যার ওই সবার সাথে কথা বলে আপনাকে একটু জানাই দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যে কোনো দিন নেওয়া যাবে, কিন্তু সোমবারের আগে না। সোমবার লেকচার হয়তো লাগতেও পারে, আমি জানি না। জি স্যার আমি চেষ্টা করবো রবিবারের লেকচার পর্যন্ত নিয়ে যাওয়ার। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, তো আমাকে জানিয়ে ফাইনাল করো আমাকে, ঠিক আছে? স্যার কালকে ফাইনাল করে দেবো। আচ্ছা, কালকে ল্যাব ঠিক ক্লাস আছে। আছে তো তখন বলবো। আচ্ছা 3:30টায় কালকে ল্যাব ক্লাস। ওকে, থ্যাংক ইউ। স্যার এইটা কি স্যার 3টা করা যায়? অনেকে আর কি বলছিল আমাকে গত সপ্তাহে। 3টায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কালকে 3টায় দেবো, ঠিক আছে। জি তাহলে স্যার। কালকে 3টায়। হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে।